আব্বু আম্মু, আমি তোমাদের কথা চিন্তা করলে ওই মেয়েটা ন্যায় বিচার পাবে। তার চোখের সামনে তার স্বামীকে মেরে ফেলে দিল। আম্মু, ওই মেয়েটা নাকি সেদিন তার ডাক্তারের কাছে গিয়েছিল, মেয়েটা নাকি প্রেগনেন্ট। আম্মু, তুমি বলো, এত অন্যায় দেখে তবুও চুপ থাকবো? হ্যাঁ তুরাগ, তোমাকে চুপ থাকতে হবে, না হলে আমাদের সবাইকে মরতে হবে। তুমি কি চাও আমরা সবাই মরি? পুলিশ এক্ষুনি ঢুকবে, তাদেরকে বলবে তুমি কাউকে চিনতে পারো নাই, সবার মুখ ঢাকা ছিল, আর রাত অন্ধকার হয় তেমন কিছু দেখো নাই, আর তুমি কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তোমাকে আক্রমণ করে। তুরাগ অসহায়ভাবে তার বাবা মায়ের দিকে তাকালো। সত্যি বলতে এছাড়া তুরাগের কোনো উপায় নেই। আগে পরিবার আর নিজে বাঁচুক, পরে বাকিদেরকে দেখা যাবে। পুলিশ ঢুকলে তুরাগকে জিজ্ঞাসাবাদ করলে তুরাগ তার বাবার কথা মতো সব বলে দেয়। তুরাগকে প্রায় মাসখানেক হসপিটালে থাকতে হয়। বাসে গিয়ে আরো কিছুদিন রেস্ট নিলে তুরাগ সেদিনের পর থেকে কিছুদিন সাফা একটু ঘোরের মধ্যে ছিল, কারণ বারবার মেয়েটার কথাগুলো কানে বেজেছিল। কিন্তু সাফাকে এইসব বেশি সময় ভাবতে দিত না মাহি আর কবির। আর তাছাড়া তার বাবা ভাই তো আছে। সেদিন সাফাকে তার বাবা ডাক দিল। অনেকদিন তো হলো তেমন বড় কোনো কাজ করো না, তাই তোমাকে একটা বড় কাজ দিয়েছি, আর প্রিন্সেস যাতে তোমার শরীর মন দুটোই ভালো থাকে। আমি কি এবার আর মানুষ খুন করতে পারবো না? আমি মানুষ খুন করতে হবে না, এবার ওই বস্তিটা উচ্ছেদ করতে হবে। তার আগে বস্তি সবাইকে জানিয়ে দিবে আর তারিখ বলে দিবে। সেই তারিখ পর্যন্ত যদি তারা না শোনে, বাকি কাজ করতে হবে, সেটা তো জানো। জানি। মনে হচ্ছে কাজটা করতেই ইচ্ছে নেই তোমার। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে বলে দিতেছি, তারা কাজটা করে নেবে। মনে হচ্ছে তুমি আমার রাজ্যের পরবর্তী রানী হতে চাও না প্রিন্সেস? কে বলে ড্যাডি আমি সব করতে পারবো? আমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি দেখে নিব। এটা হলো আমার প্রিন্সেসের আসল রূপ, যে রূপটা এত ভয়ঙ্কর, যা দেখলে সবার বুকটাই আগে কেঁপে ওঠে। তাহলে কবে সেই বস্তিতে যেতে হবে, আর এবার কত টাকা দিবে? তোমার যেদিন মন চাইবে তাদেরকে বস্তি ছাড়ার কথা বলবে। যে তারিখ দিবে সেই তারিখের মধ্যে সব ফাঁকা করে আসতে হবে। বস্তিতে যে কোনো একটা ঘরও থাকবে না। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ড্যাডি। তাদেরকে কিভাবে সরাতে হয় তা আমি খুব ভালো করেই জানা আছে আমার। টাকার কথা কিন্তু বললে না তুমি। তা তো প্রায় 10 কোটির মতো দিবে। যে ওই বস্তি পাবে সে হাজার লক্ষ কোটি টাকা কামাবে, আর আমরা মাত্র 10 কোটি টাকা পাবো। দরকার হলে সেই বস্তি আমরা দখল করে নিলামে দিব, না হলে সেখানে আমাদের ফ্ল্যাট গড়ে তুলবো। দেখবে টাকাই টাকা। কিছু করার নেই আমার প্রিন্সেস, এই কাজটার জন্য আমি এবার এমপি নমিনেশন পাচ্ছি, তাই এই কাজটা আমাকে করতে হবে, হার মানা যাবে না। বুঝেছি। একবার তুমি এমপি হও, বাকিটা আমি দেখে নেব। এই না হলে আমার প্রিন্সেস তুমি শোনো, তোমার ভাইরাও থাকবে এবার তোমার সাথে, কারণ একা তুমি কিছুই করতে পারবে না। কোনো সমস্যা নেই ড্যাডি, সব আমি দেখে নেব। কে থাকে থাকুক, আমি একাই যথেষ্ট। সাফা আর তার ড্যাডিকে কোনো কিছু বলতে দিল না, কারণ সাফা জানে একবার তার বাবা এমপি হলে তাকে আর ঠেকাই কে। তখন এই শহরে তাকে ধরার বা স্পর্শ করার সাহস কারো থাকবে না। এক দোলাভাই দিয়ে তো বারবার বাঁচা যায় না। কয়েকদিন পর সাফা তার লোকগুলো নিয়ে সেই বস্তিতে গেল। সেখানে গিয়ে হাত মাইকে করে বস্তির সব লোককে জানানো হলো। তাদেরকে সাফা 1 সপ্তাহের সময় দিল। বস্তির লোকেরা তো অবাক, এবং সাথে নিজের মাথা গোজা ঠাইটাও হারিয়ে ফেলতেছে। সাথে সবাইকে লিফলেট বিলি করলো, যাতে করে কোনো ঝামেলা করতে না পারে কেউ। সবকিছু টেলিভিশনে দেখলো তুরাগ। সব দেখে আর তুরাগ বসে থাকলো না, এবার একটা এর বিহিত করতেই হবে। তুরাগ বস্তিবাসীকে সাথে নিয়ে বোঝালো তাদেরকে লড়াই করতে হবে। সবচেয়ে বড় কথা, তাদেরকে মাথা গোজার ঠাঁই দিতে হবে। 1 সপ্তাহ পর যখন সাফা তার ভাইরা আসলো, তখন তারা বস্তিবাসীকে উচ্ছেদ করতে পারলো না, কারণ সবাইকে নিয়ে সেখানে তুরাগ দাঁড়িয়ে। তুই এখানেও এসে লিডারি করতেছিস? সেদিনের সবকিছু কি তুই ভুলে গেছিস? সব কিছু কি আর ভোলা যায়? কিছু কিছু জিনিস সারা জীবনের জন্য মনেও রাখতে হয়। তা তোকে এই কাজ বন্ধ করার জন্য কত টাকা দেওয়া হয়েছে? ভালো কাজে সাহায্য করতে টাকা লাগে না। আপনি এখান থেকে চলেন,
না হলে কিন্তু পরিণতি ভালো হবে না। তুই আমাকে হুমকি দিতেছিস? এক নিমেষেই সব শেষ করে দিতে পারি। এই সাফা, এত কথা বলার কি আছে, কাজ চালিয়ে যাও। এই ভেকু চালাও, এখানে একটা ঘরও থাকবে না। ভেপ্পু গাড়ির ড্রাইভার ভেকু নিয়ে এগিয়ে গেল। ভিকু গাড়িতে সাফা, মাহি, কবির উঠে আছে। এক হাত দিয়ে গাড়ি ধরেছে, অন্য হাতে হকস্টিক। এবার তুরাগ আর বস্তির লোকেরা ভেকু গাড়ির সামনে এগিয়ে গেল। এই বস্তি উচ্ছেদ করার আগে আমাদের সবার লাশের উপর দিয়ে যেতে হবে। বেশি কথা বলবি তো তোকে এখানে মেরে রেখে দেবো। এই সবার উপর দিয়ে দরকার হলে চালিয়ে দে, দেখি কতজন জীবন দিতে পারে। সাফার কথা মতো ভেকুর ড্রাইভার ভেকু নিয়ে যেতে লাগলো। মৃত্যু ভয়ে সবাই সেখান থেকে সরে গেল। নিজের ঘর ভাঙা দেখে সবার চোখে জল আসলো। এবার আর তুরাগ চুপ থাকলো না। সে কিছু বস্তির লোক নিয়ে থানায় গেল। থানায় গিয়ে সাফার নামে মামলা করলো। একটা মার্ডার মামলা আর একটা জোর করে সরকারি জমি দখল। আর তার প্রধান সাক্ষী হলো তুরাগ। কিছু সময় পর তুরাগ পুলিশ নিয়ে সেই বস্তিতে আসে। এখানে সাফাকে তার নামে সেদিন রাতে মার্ডার মামলা হয়েছে, আর আজকেও তার নামে জোর করে সরকারি জমি দখল নেই সেই মামলা হয়েছে। আমি করেছি আপনাদের বোনের নামে মামলা। সেদিন আমার চোখের সামনে আপনার বোন ওই নিরীহ ছেলেটা মেরেছে, আর আজকে আপনারা সবাই জোর করে এই বস্তি দখলে নিতে এসেছেন। এসবের কি পরিণতি হতে পারে তা তুই জানিস। তোকে তো আমরা একেবারে দুনিয়া থেকে তুলে নেব। থামুন আপনারা, যদি তুরাগ বা তার পরিবারের কারো কোনো ক্ষতি হয় তাহলে আপনার আব্বার নমিনেশন বাতিল তো হবেই, সাথে আপনাকেও জেলে যেতে হবে, কারণ তুরাগের উপর মহলের পারমিশন নিয়ে এসেছে। শুধু তাই নয়, এনাদের যদি মাথা গোজার ঠাঁই না হয় তাহলে আপনাদের বাসাও থাকবে না। আর হ্যাঁ, আমি বা আমার পরিবারের পিছনে লাগলে খবর আরও ভয়ানক হবে আপনাদের। এখন বলুন, আপনাদের বোন সাফা কোথায়? তাকে নিয়ে যেতে এসেছি। সাফা এখানে নেই, আর সাফা নামে যা মামলা দিয়েছে সব মিথ্যা। সত্যি না মিথ্যা সেটার বিচার আইন আদালত করবে। যদি নিজ থেকে সারেন্ডার করেন তাহলে ভালো, আমরা ধরলে কি হতে পারে বুঝতেই পারছেন। আপনি ওনাদের বাসায় যান, দেখবেন বাসায় লুকিয়ে আছে। আপনি চুপ থাকুন, পুলিশের কাজ পুলিশ করবে, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। সাফার দুই ভাই খুব রাগী ভাবে তাকালো তুরাগের দিকে। সাইফ আর সাজিদ দ্রুত বাসায় চলে গেল। তুরাগ বস্তিবাসীকে আশ্বস্ত করলো তারা তাদের ক্ষতি পূরণ পাবে। এখন তুরাগের কাজ হলো সব ব্যবসায়ী, দোকানদার, কারখানা এইসব জায়গায় যেন কোনো চাঁদা তুলতে না পারে। সাইফ আর সাজিদ বাসায় ঢোকা মাত্রই তাদের বাবা সোহেল তালুকদার ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। তোমরা দুই ভাই থাকতে আমার প্রিন্সেসের নামে মামলা করার সাহস কেমনে হয় ওই ছেলের? ড্যাড, ওই ছেলে কি থেকে কি করলো তা বুঝতে পারলাম না আমরা। যদি জানতাম এরকম কিছু করবে তাহলে ওর লাশ পড়ে থাকতো। তোমাদের চেয়ে আমার প্রিন্সেস অনেক চালাক আছে, সবার আগে টের পেয়ে সে বলে পালিয়ে চলে এসেছে। ড্যাডি, পুলিশ যখন তখন চলে আসতে পারে, দ্রুত সাফাকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দাও। হ্যাঁ, তা তো যাবই, কিন্তু সাথে সাথে ওই তুরাগকে চরম শিক্ষা দিব এবং কিভাবে মামলা তুলে দেওয়া যায় তার ব্যবস্থাও করব। এই না হলে আমার প্রিন্সেস নিজে তো বাঁচবে, কিন্তু যে ফাঁসিয়ে আসছে তাকে ধ্বংস করবে। তা কি করবে আমার প্রিন্সেস? একটু কষ্ট করতে হবে তোমাদের। আমি তো পড়াশোনা তেমন জানি না, কিন্তু তবুও ভার্সিটিতে আমি ঢুকবো, তাই কোনো একটা মেয়েকে অনুপস্থিত থাকতে হবে, তার বদলে আমি ভার্সিটি যাব, বাদবাকি কাজ করে নিব। অতটাও বোকা নই আমি, সেসব ভাবতে হবে না তোমাদেরকে। ড্যাডি, আমি গেলাম, কালকের মাঝেই কাজটা হওয়া চাই। বড়দেরই সাফা আসলো। সাফার জন্য আলাদা একটা বাসা আগেই করে রেখেছিল। সাফা সেখানে চলে যাচ্ছে। সাফা নিজের জন্য নতুন সিম আর তার বাবার জন্য নতুন সিম মোবাইল নিয়েছে, যাতে সাফার কোনো কিছু লাগলে সে যোগাযোগ রাখতে পারে আর সে তাকে পুলিশ ধরতে না পারে। সাফা যাতে ভার্সিটিতে সহজেই যেতে পারে সেই জন্য একটা মেয়েকে গোপনে টাকার বিনিময়ে রাজি করিয়ে তার গ্রামে পাঠিয়ে দেয়, আর সেই মেয়ের জায়গায় সাফা বোরখা পরে ভার্সিটি যেতে পারে। এর মাঝে পুলিশ সোহেল তালুকদারের বাসায় চলে আসে। দেখেন অফিসার, আমার জামাই কিন্তু ডিজি, আর সেদিন তো ওই ছেলে নিজেই বলেছিল সে কিছু জানে না। তাহলে আজকে কেন আমার মেয়ের পিছনে লেগেছেন? পুলিশ অফিসার সেখান থেকে চলে গেল। সোহেল তালুকদার বেশ কয়েকবার তুরাগের সাথে নিচে বসে থেকে কথা বলেছে, কিন্তু তুরাগ বারবার মানা করেছে।
এমনকি সোহেল তালুকদার এবং তার ছেলে মেয়ে যাতে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী করতে না পারে তার জন্য তুরাগ সব মানুষের কাছে নিজে গিয়ে কথা বলেছে, সবাইকে এক করেছে। এতে করে কিছুটা হলেও দাপট কমে গেছে। তাছাড়া সাফা না থাকায় আরো দুর্বল হয়ে গেছে। তাছাড়া সাফার কথা মতো সোহেল তালুকদার সবকিছু বন্ধ রেখেছে। তুরাগ এত কিছু করেছে আর তার বাবা মা জানবে না, সেটা কি হতে পারে? এই যে এত সব করলে কি মনে করছো না ওরা তোমাকে ছেড়ে দিবে? সেটা জানি না পরে কি হবে, কিন্তু এখন তো সবাই শান্তিতে আছে, এটাই বা কম কিসে। বড় ঝড় তুফান শুরুর আগে কিন্তু শান্ত থাকে, সুতরাং সাবধানে থেকো। পাগলা কুকুরও কখনো ভালো হয় না। পাগলা কুকুরকে কি করে শায়েস্তা করতে হয় তা শিখে গেছি। এরপর লাগতে আসলে আমার ব্যবস্থা আরও অন্যরকম হবে, বুঝলে আব্বু? তবু তুমি আমার সন্তান হও, একটু সাবধানে থেকো। ওরা খারাপ মানুষ, ওদের বুদ্ধির অভাব নেই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমিও আমার ব্যবস্থার কথা ভেবে রেখেছি, তোমাদের চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। ইদানিং তুরাগ খুব করে দেখতেছে ভার্সিটি আসা যাওয়া বা ভার্সিটিতে থাকা অবস্থায় তাকে বোরখা পরা একটা মেয়ে ফলো করে। কিন্তু তুরাগ যখন তার কাছে যায় তখনই মেয়েটা চলে যায়। মেয়েটা আর কেউ নয়, বরং সে হচ্ছে সাফা। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। হঠাৎ একদিন সাফা তুরাগের পথ আটকালো। আজব তো, আপনি কে? আর এভাবে আমার পথ আটকালেন কেন? কই আপনার পথ আটকালাম? পুরো পথ খোলা আছে। আপনার গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, তো শুভাকাঙ্ক্ষী হব, তার জন্য চেনা চেনা মনে হচ্ছে আমার গলার আওয়াজ। আমার তো তেমন কোনো শুভাকাঙ্ক্ষী নাই। যাই হোক, আপনি প্রায় আমাকে ফলো করেন, আমি গেলে চলে যান। কে বলেছে আপনাকে ফলো করি আমি? কেউ বলে নাই, কিন্তু আমি নিজে দেখেছি। এখন বলেন তো কেন ফলো করেন, আর আজকে বা কেন পথ আটকালেন? হয়তো আপনাকে আমি মনে মনে চাই, হয়তো বা আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। হাসালেন আমাকে? মজা করতেছেন আমার সাথে? আচ্ছা, মজা করার মতো কি আমি মিললাম? মাত্র কয়েকদিন থেকে ফলো করলেন আর এর মাঝেই ভালোবেসে ফেলেছেন। হয়তো আপনি কয়েকদিন থেকে দেখতেছেন, কিন্তু আমি আপনাকে সেই প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই পছন্দ করি। দেখেন, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না, আর টাইম পাস করার মতো কোনো সময় আমার নেই। আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি, আমি জানি আপনি প্রেম ভালোবাসায় বিশ্বাস করেন না, কিন্তু আমি কথা দিতেছি কোনোদিন আপনার হাত ছেড়ে দিব না। আমি কোনোদিন ছেড়ে যাব না আপনাকে। আর যত ঝামেলায় থাকুক না কেন, আমি পাশে থাকবো আপনার। আর পর্দা আগে করতাম না, যখন আপনার সম্পর্কে জানলাম তখন থেকেই পর্দা করি আমি। যাই হোক, তাদের দুজনের মাঝে প্রেম হয়ে গেল, কিন্তু সাফা তার চেহারা তুরাগকে দেখায়নি। সাফা এত পরিমাণে তুরাগের কেয়ার করে, তুরাগের কথা মতো চলে, এতে করে তুরাগ তাকে আরো বেশি করে ভালোবেসে ফেলে। সাফাও দিন দিন তার ভালোবাসার জালে তুরাগকে আটকায়। একটা ছেলের জীবনে প্রেম থাকবে, এটাই স্বাভাবিক। আর যখন একটা ছেলেকে কোনো মেয়ে নিজ থেকেই ভালোবাসার কথা বলে, তখন সেই ছেলেটা রাজি না হয়ে উপায় থাকে না। সাফার প্ল্যান কাজে দিয়েছে। আপু, এভাবে আর কতদিন ওই তুরাগের সাথে প্রেম করে যাবে? সবে মাত্র শুরু, এখন শুধু ওকে আমার প্রেমে পাগল বানানো বাকি। ওর মাঝে যদি সে এখন আপনার চেহারা দেখতে চায় তখন কি করবেন? সেটা ভাবতেও হবে না, আমি না দেখা পর্যন্ত সে দেখবে না। এখন তাহলে কি কি করতে হবে আমাদের? যখন যা বলবো তখন সব কিছু রেডি করে রাখবে সবাই। সাফা এখন সবচেয়ে বেশি সময় দেয় তুরাগকে। তুরাগকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। তুরাগকে দিন দিন সাফার প্রতি পাগল হতে লাগলো, কারণ সাফা তাকে এত ভালোবাসা দিতেছে। তুরাগ যাই বলুক সব শোনে, তুরাগের ওপর কোনো কথা বলে না, তুরাগের কথা মতো চলে। আচ্ছা, আমি তোমার সাথে আজ এতদিন থেকে রিলেশনশিপে আছি, কিন্তু দেখো, তোমাকে নামও জানি না। আমাকে যে ময়না পাখি বলে ডাকো, এটাই আমার নাম। এই নামে যখন ডাকো তখন মনে হয় আমার হৃদয়টা ছুঁয়ে দিলে। এমনকি তুমি দেখতে কেমন সেটাও জানি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমাকে কি দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবে, কিন্তু আমাকে দেখার পর যদি তুমি আমাকে গ্রহণ না করো। কি যে বলো না তুমি! তোমাকে ভালোবাসি, তুমি দেখতে যেমনই হও না কেন, তোমাকে কেন গ্রহণ করব না?
ভালোবাসা কি চেহারা দেখে হয় নাকি? না, তবুও তুমি আমাকে দেখলে ভালোবাসার বদলে ঘৃণা করবে। আমার ময়না পাখিটা যে কি বলে না, শোনো, তুমি দেখতে যেমনটাই হও না কেন, আমি শুধু তোমাকে চাই। তাহলে আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে দেখার পর আমাকে ছেড়ে যাবে না এবং আমাকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখবে, আমাকে তোমার মতো করে গড়ে নিবে। এই যে তোমার শরীর স্পর্শ করে বলতেছি, তুমি যেমন হও না কেন আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখার পর তোমাকে ছেড়ে যাব না, তোমাকে আমার ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখবো। এবার অন্তত তোমার চেহারা দেখাও ময়না পাখি। সাফা তবুও ভয় আছে যদি তুরাগ তাকে দেখার পর ছেড়ে দেয়। তাছাড়া তুরাগ তো সাফাকে পছন্দ করে না, যদি কোনো কারণে মত পাল্টায় তখন কি হবে? এরকম আরো অনেক চিন্তা করে সাফা এবার বোরখা থেকে ধীরে ধীরে তার চেহারা বের করতেছে। তুরাগ খুব আগ্রহ নিয়ে দেখতেছে, কিন্তু যখন সে পুরুষ চেহারা দেখলো তখন তুরাগ সাফার চেহারা দেখে সে তো আসমান থেকে পড়ার মতো অবস্থা। এবার নিজের প্রতি তুরাগের রাগ হচ্ছে। পুলিশ যে মেয়েকে খুঁজতেছে সেই মেয়ের সাথে কিনা এতদিন সে প্রেম করেছে, তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে। তুরাগের চোখের রাগ আর অভিমান দেখতে পাচ্ছে সাফা, তাই সাফা কৌশল অবলম্বন করে তুরাগের কাছে গিয়ে তুরাগকে জড়িয়ে ধরল। এই ছাড়েন আমাকে, যে হাত মানুষকে হত্যা করে সে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরবেন না। আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে, তাই তো তোমাকে আমার চেহারা দেখাই নাই আর নামও বলি নাই। আপনি যে কত বড় মাপের খেলোয়াড় সেটা বুঝে গেছি আমি। আমাকে আপনার প্রেমের ফাঁদে ফেলেছেন। বিশ্বাস করো তুরাগ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন তুমি আমার জীবন বাঁচালে সেদিন থেকেই তোমাকে পছন্দ করতাম আমি। চুপ করেন, এত মিথ্যা নাটক সাজাতে হবে না। আমার সাথে যা করেছেন তা বাদ দিলাম, কিন্তু সাধারণ মানুষের কত ক্ষতি করেছেন সেটা জানেন। আমি যদি প্রথমে জানতাম এটা আপনি, তাহলে জীবনেও আপনাকে ভালোবাসার কথা বলতাম না। তুরাগ, আমি আগের সব কিছুর জন্যই সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর আপনার চেহারা আর আমাকে দেখাবেন না। রাগ করে তুরাগ সেখান থেকে চলে গেল, কিন্তু তুরাগ কিছুতেই তার ভালোবাসার কথা ভুলতে পারতেছে না, কারণ বোরখা পরা থাকায় সাফাকে চেনে নেই। আর তুরাগ সেই অচেনা চেহারার মানুষটাকে ভালোবাসে। বারবার তুরাগের চোখে সাফা ভেসে আসতেছে। নিজের প্রতি একবার রাগ হচ্ছে তো আরেকবার নিজের ভালোবাসার কথা ভাবতেছে। তুরাগ রাগ করে যাওয়ার পর সাফা তো হতাশ হয়ে গেল। এখন তাহলে কি উপায়? অনেক কিছু ভাবতেছে সাফা। সেই সময় কবির আর মাহি চলে আসে। তোমরা দুজন এসেছো, ভালো হয়েছে। এখন তো একটা সমস্যা হয়ে গেছে, তুরাগ আমার চেহারা দেখার পর রাগ করে চলে গেল। তাহলে এখন উপায় কি? এবার তো তাহলে আপনাকে পুলিশের হাতে তুলে দিবে। আমার মন বলতেছে এই সব কিছুই করবে তুরাগ। ওর চোখে রাগ দেখেও সেখানে আমাকে নিয়ে ভালোবাসাও দেখেছি আমি। তাহলে এখন কি করবেন আপু? এখন খালি তুরাগকে বিরক্ত করব, রাগাবো, সব সময় তার সামনে পেছনে থাকবো। এতে কি কাজ হবে আপামনি? কাজ না হয়ে উপায় আছে কোনো? ঘুঘু যখন ধরা দিয়েছে তখন আর পালাতে পারবে না। তোমরা শুধু তুরাগের উপর নজর রাখো, কখন কোথায় যায় আর সারাদিন কি কি করে সেই সব আমাকে প্রতিনিয়ত জানাবে। ঠিক আছে আপামনি, সবসময় আপডেট খবর পাবেন। তুরাগ ভার্সিটি গেলে সেখানে তুরাগের সামনে দাঁড়ায়। ক্যান্টিনে খেতে গেলে তুরাগের হাত থেকে কেড়ে নিয়ে খায়। তুরাগ কোথাও গেলে সেখানে পিছু নেয়। টিউশনে গেলে যাওয়া আসার পথে সাথে থাকে। এক কথায় তুরাগ যেখানে যেখানে যায় সেখানে সাফাও যায়। আচ্ছা, আপনি কি শুরু করেছেন আমার সাথে সেটা বলুন তো। যাকে ভালোবাসি তার সাথে আছি আমি। আপনার মতো অহংকারী গুন্ডি মেয়েকে আমি ভালোবাসি না। যে মেয়ে মানুষ খুন করে, যে মেয়ে ছেলেদের মতো চলে, যেই মেয়ে নেশা করে, যে মেয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অন্যের ক্ষতি করে, তাকে আমি ভালোবাসি না। আমি ভালো হতে চাই তুরাগ, আমি তোমার মতো সহজ সরল সোজা হতে চাই, সবার উপকার করতে চাই। আমি আমার অপকর্মের জন্য ক্ষমা চাই। আমি তোমার সাথে থেকে তোমার মতো মানুষ হতে চাই তুরাগ, দয়া করে আমাকে ফিরিয়ে দিও না তুরাগ। আপনার কথায় আমি কোনো বিশ্বাস খুঁজে পাই না। একবার তোমার বুকে হাত রেখে বলো তো তুমি আমাকে ভালোবাসো না? আমাকে তুমি ভুলে যেতে পেরেছো? সত্যিই যদি আমাকে ভালো না বাসো তাহলে আমাকে কেন পুলিশের হাতে তুলে দিতেছ না? আমার কথার উত্তর দাও তুমি। কি উত্তর দিব আমি? হ্যাঁ ভালোবাসি, তবে বোরকার আড়ালে থাকা মেয়েকে।
তোমাকে না। এই খারাপ মেয়েটা ভালো হতে চায় তুরাগ, দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি আগে বুঝি নাই বলে এত বড় পাপ করেছি, কিন্তু তোমাকে দেখার পর, তোমার সাথে চলার পর বুঝেছি তুমি ঠিক, আমি ভুল। ভালো হতে চান সেটা ভালো কথা, কিন্তু আমি পারবো না আপনাকে আমার সাথে রাখতে, আপনাকে ভালোবাসতে। তাই যদি হয় তাহলে আমাকে পুলিশের হাতে তুলে দাও তুমি। সাফার চোখের দিকে তাকিয়ে দেখে সাফার চোখে পানি। এতক্ষণ থেকে খুব করুণ ভাবে কথাগুলো সাফা তুরাগকে বলেছিল। তুরাগের কেন জানি সাফার চোখের পানি দেখে খুব মায়া হলো। সাফা খুব শান্ত আর করুণ ভাবে অসহায় হয়ে তুরাগকে দেখতেছে, কিন্তু তুরাগ বুঝতে পারছে না এত কিছুর মাঝে পুরো শয়তান লুকিয়ে আছে। সত্যি তো সব ছেড়ে দিয়ে ভালো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি ভালো হব আমি যদি তুমি পাশে থাকো। তাহলে আমি যা বলবো তা মানবে তো? আর আমার কথা মতো চলবে তো? আর আমি যা জানতে চাইবো তা বলবে তো? হ্যাঁ, তোমাকে পেয়েছি, এখন তোমার জন্য সব করতে পারবো আমি। তাহলে এখন বলো, ভার্সিটিতে কি করে তুমি আসলে? সত্যি বলতে তোমাকে খুব ভালোবাসি, তার জন্য একটা ছাত্রীকে টাকার বিনিময়ে কিনে নিয়েছিলাম কিছু দিনের জন্য। সরি, এরপর এমন করব না। এখন তোমাকে পেয়েছি আর কিছুই চাই না। আমাকে পাবার জন্য এত কিছু করলে তুমি? সত্যি তুমি যে ভালো হতে চাও সেটা এখন বুঝে গেছি। কথা দাও আমাকে ছেড়ে যাবে না, আমাকে ভুল বুঝবে না, সব সময় তোমার ভালোবাসা দিয়ে আমার ভুলগুলো শুধরিয়ে দিবে। সত্যি সত্যি, যদি তুমি আগের জীবন ছেড়ে নতুন জীবন গড়তে চাও আমি আছি তোমার পাশে। দুজনে আরো অনেকক্ষণ কথা বলল। সাফা যখন জড়িয়ে ধরে রেখেছিল সেই সুযোগে তুরাগ ও সাফাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। সাফা তখন মনে মনে ভাবে সে কি ভুল করলো, আর চাইলেও ছাড়াতে পারতেছে না। তবে সাফার যে বুদ্ধিমতো কাজগুলো হইতেছে এতে সাফা ভীষণ খুশি। এভাবে সুন্দরভাবে তাদের দিনগুলো পার হতে লাগলো। তো আজকে সাফা তুরাগের সাথে এক জায়গায় যাবে, তাই রেডি হচ্ছে। সাফার কথা মতো রেল লাইনের সেই বস্তিতে কবির আগে গিয়ে সব ঠিক করে রাখলো। তুরাগ এবং তার বন্ধুরা মিলে যে সংগঠন করেছে সেটার কল্যাণে গরিব অসহায় দুস্থ এতিম মানুষকে সাহায্য করে তারা। তাই এবার তুরাগ সাফা কেউ সাথে নিয়ে এসেছে যাতে সাফা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। তুরাগ সাফার হাত ধরে টেনে অন্য জায়গায় নিয়ে গেল। সাফাও কোনো বাধা দেয় নাই, তুরাগের সাথে গেছে। এভাবে প্রতিদিন তুরাগ সাফাকে বোঝায়, সাফাও তুরাগের সব কথা শুনে বোঝে, কিন্তু মন থেকে কোনো কিছুই করে না। আর সাফাও তুরাগের সাথে এমন ভাবে মিশে, এমন ভাবে চলে, এমন ভাবে ভালোবাসে, এতে সাফার প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা বেড়ে যায় তুরাগের। সাফা এখন শুধু সুযোগের অপেক্ষায় আছে। সাফা সবসময় বোরখা পরে চলে, তুরাগকে দেখানো নামাজ কালাম পড়ে, নিজের লোককে অসহায় সাজিয়ে তাদেরকে সাহায্য করে। এসব দেখে তুরাগ মনে করে সত্যি সাফা ভালো হয়েছে। তাই তুরাগ মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, সাফাকে একটা সত্যি কথা জানাতে হবে। মাহি আর কবির তো সাফার কাছ থেকে এইসব কথা শুনে হাসতে হাসতে শেষ। আপামনি, আমি ভেবে পাচ্ছি না আপনি এত সুন্দর অভিনয় কোথায় শিখলেন? গর্তে পড়লে তখন বাঁচার জন্য একটু অভিনয় করতেই হয়। আর চেহারা, তুরাগ মনে করেছে আপনি তাকে ভালোবাসেন আর তার কথা মতো চলছেন। এবার বুঝবে আমি কি জিনিস, আর আমার সাথে লাগতে আসলে তার পরিণতি কি হতে পারে। আপু, আপনি এমন এমন ভাব করলেন, যেখানে যেতে বলল সেখানে গেলেন, যা করতে বলল তা করলেন, এমনকি তাকে এমনভাবে ভালোবাসা দিতেছেন বেচারা দিন দিন আপনার প্রতি পাগল হয়ে যাচ্ছে। অবশ্যই তাকে আমার প্রেমে পাগল বানাবো, আর যাতে সে আমার কাজে আর বাধা হতে না পারে। বাহ আপামনি, আপনার মাথায় বুদ্ধিতে ভরা আছে। এখন থেকে পুরো 2 দিন তুরাগের ফোন মাহি রিসিভ করবে, আমি তুরাগের ফোন রিসিভ করব না। আমি কেন ফোন রিসিভ করব? আর ফোন রিসিভ করেই বা কি বলবো? তেমন কিছু করতে হবে না, খালি ফোন রিসিভ করবি আর বলবি আমি নাই। তাহলে কি হবে? তাহলে বুঝবে পুলিশ আমাকে ধরতে এসেছে, তখন সে নিজেই মামলা তুলে নিবে। ও হাপু, তোমার মাথায় এত বুদ্ধি সেটা তো জানতাম না। এই জন্য তো আপনার বাবা আপনাকে এই শহরের পরিবর্তী নেত্রী হিসাবে দেখে। ড্যাডি শুধু একবার এমপি হোক, বাকিটা আমি নিজেই সব দেখে নিব। এখন যা করতে বললাম তা মনে থাকবে তো নাকি? আপু, বলছিলাম কি, অনেক দিন হলো আনন্দ ফুর্তি করি না। অনেকদিন হলো লাল পানি খাই না, খালি সিগারেটের উপর কি চলে বলেন? তোমরা সবাই আনন্দ করো, এই নাও টাকা। আপু, আপনি না থাকলে
কপ সব জমবে। আরে বোকার দল, তুরাগ বুঝে যাবে দেখা করতে গেলে। এই না বললেন 2 দিন যাবেন না দেখা করতে, ফোনও রিসিভ করবেন না। উফ, কোন চিন্তায় সব কিছু ভুলে গেছি। ঠিক আছে, যে কোনো দুজন গিয়ে নিয়ে আসো, তারপর সবাই একসাথে খাবো। আর হ্যাঁ, হাঁসের মাংস, ডিম সিদ্ধ, ডিম ভাজি, সাথে ঠান্ডা মিষ্টি সব নিয়ে আসবি। সাফার কথা মতো দুজন গিয়ে সবকিছু নিয়ে আসলো। এতদিন সাফা সিগারেট খেয়েছে, কিন্তু সেটা তুরাগ বুঝতে পারে নাই, কারণ সাফার মুখ ঢাকা ছিল আর তুরাগের থেকে একটু দূরে থাকতো। সাফা, মাহি, কবির সবাই আনন্দ করা নিয়ে ব্যস্ত। তুরাগ বেশ কয়েকবার সাফাকে ফোন করেছে, কিন্তু ফোন রিসিভ করে নাই। এভাবে আরো কিছুক্ষণ ট্রাই করার পর মাহি ফোন রিসিভ করে। হ্যালো সাফা, তোমাকে 2 দিন থেকে ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছো না কেন? আর আমার সাথে দেখা করতেও আসলে না যে? আপনি যাকে ফোন করছেন তিনি বাসায় নেই। আজ 2 দিন থেকে সাফা আপু বাসায় থাকে না, পুলিশের ভয়ে বাসা ছেড়ে অন্য কোথাও পালিয়ে আসে। কিন্তু আপনি কে? আর সাফা বা কোথায় গেছে তার ঠিকানা দিতে পারবেন? আমি ওনার কাজের মানুষ, আর কোথায় গেছে সেটা বলে নাই, কিন্তু এটা বলেছে আমি যাকে ভালোবাসি তার জন্য ঘর ছাড়া। আমি যাকে ভালোবাসি সেই পাগলটা ফোন করে আমার খবর নেবে। শুধু এতটুকু বলেই আফা আপু পালিয়ে গেছে পুলিশ দেখে। তুরাগ ফোন রেখে দিল। সত্যি আজকে তার কারণে তার ভালোবাসার মানুষ পালিয়ে থাকতেছে, কিন্তু এখন বা তার কি করার আছে? এভাবে নানা রকম চিন্তা করে সময় পার করলো। ঠিক 3 দিন পর সাফা তুরাগের সাথে দেখা করলো। তবে আজকে সাফার মনটা ভীষণ খারাপ। তুরাগ অবশ্য সেটা ভালো করেই বুঝতে পেরেছে। আমি খুব সরি তুরাগ, তোমার সাথে 3টা দিন দেখা করতে পারি নাই। আমি সত্যি বলছি, তোমার কাছে আসবো ঠিক সেই সময়। হ্যাঁ আমি জানি, আমার কারণে এখন তুমি পালিয়ে বেড়াও। আমি যদি মামলা না করতাম তাহলে তোমার এইভাবে পালিয়ে থাকতে হতো না। জানো, তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে কষ্ট হয় আমার। আমি তো ভুল করেছি, আমার তো সাজা পেতেই হবে। পুলিশ ধরলে হয়তো আমার ফাঁসি হবে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে থাকতে হবে ভাবলে আমার কান্না চলে আসে। আমি আজকেই গিয়ে মামলা তুলে নিব, তোমাকে আর পুলিশ ধরবে না। আমি সব সময় তোমার সাথে থাকবো, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। না না, মামলা তুলবে না তুমি। আমার পাপের সাজা তো আমাকে ভোগ করতেই হবে, কিন্তু তোমাকে ছাড়া আমি ওই জেলে থাকতে পারবো না। বেশি কথা বলো না তুমি, আমার সাথে থানায় চলো তুমি, আমি পুলিশের সাথে কথা বলবো আজ। তুরাগ সাফাকে জোর করে থানায় নিয়ে গেল। সাফা আগেই থানার সব ব্যবস্থা করে রেখেছে আর একটু নাটক সাজিয়ে রেখেছে। সাফা যাওয়া মাত্রই তাকে গ্রেফতার করতে চাইলেও তুরাগ বাধা দেয়। সাফা মুচকে মুচকে হাসে, কিন্তু তুরাগকে বুঝতে দেয় না। সাফার তো মন যাচ্ছে থানার ভেতরে নাচার জন্য, কিন্তু না, এসব কোনো কিছুই করা যাবে না। তুরাগকে বুঝতে দেওয়া যাবে না কোনোভাবে। পুলিশ যখন সাফাকে গ্রেফতার করবে ঠিক তখনই তুরাগ পুলিশের সামনে দাঁড়ায়। স্যার, আগে আপনি বসুন, তারপর ঠান্ডা মাথায় আপনাকে সব বুঝিয়ে বলতেছি। তুরাগ পুলিশ অফিসারকে ধরে চেয়ারে বসালো। তারপর পুলিশের সামনে থাকা চেয়ারে তুরাগ সাফাকে নিয়ে বসলো। সাফা এমন ভাব করে আছে যেন কত বড় অপরাধ করেছে, আর নিচের অপরাধের জন্য সে ক্ষমা চাওয়ার মতো ভাবখানা ধরেছে, কিন্তু আগেই তো সবকিছু ঠিক করে রেখেছে। সাফা, দ্রুত বলুন, কি বলবেন? এভাবে থানার ভিতরে মার্ডার কেসের আসামি শান্তিতে থাকতে পারে না। আসলে স্যার, আমি ওর নামে যে মামলা করেছি সেটা তুলে নিতে এসেছি। মানে কি এসব বলছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আর পুলিশকে কি আপনার চাকর মনে হয়? স্যার, দয়া করে রাগ করবেন না, একটু ঠান্ডা হন, আমি সব বুঝিয়ে বলতেছি আপনাকে। জেদের বসে রাগ করে সাফার নামে মামলা করেছি, তাই সেই মামলা তুলে নিতে এসেছি সাফাকে সাথে নিয়ে। আপনি কি কাউকে ভয় করে মামলা তুলে নিতে চাচ্ছেন, নাকি কেউ আপনাকে জোর করে মামলা তুলে নিতে বলেছে? আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। স্যার, আমাকে কেউ ভয়ভীতি দেখায় নাই, কেউ জোরও করে নাই। আপনি মামলাটা ডিসমিস করে দেন। সেদিন রাগের বশে মামলা করেছি, এরপর আর এমন ভুল করব না। ঠিক আছে, সমস্যা নেই, তবে আপনাকে এই পেপারে একটা সাইন করতে হবে। কেন সই করতে হবে স্যার? আর
কি বা লেখা আছে এই পেপারে? তেমন কিছু না, আপনি মামলা তুলে নিয়েছেন, আপনাকে কেউ জোর করে নেই। আর শেষে হলো এটা, তারপর আপনি কখনো সাফার নামে মামলা দায়ের করতে পারবেন না। যদি করেন তাহলে সাফার বদলে আপনাকে জেলে যেতে হবে। তুরাগ কিছুক্ষণ ভাবল, ভেবে দেখলো সাফা তো সব অপকর্মের কাজ ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গেছে এখন। আর তাছাড়া দুজন দুজনকে ভালোবাসে, তাহলে ওই ব্যাপারে সই করতেই বা কিসের আপত্তি? দেন স্যার, আমি সই করতেছি। না না, সই করো না তুমি। যদি পরে তোমার কোনো সমস্যা হয় কিংবা ভুলবশত কোনো অন্যায় করি। কিছুই করবে না তুমি। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আমি সাথে আছি। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আরো ভালো পথে আনবো। সত্যি তুমি অনেক ভালো, তোমাকে আমার জীবনে পেয়ে সত্যিই ধন্য আমি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, নিজেকে ভালো করেছো, এটা তোমার প্রাপ্য। আমি সব সময় পাশে আছি তোমার। তুরাগ, এখনো সময় আছে, পেপারে সাইন করার আগে ভেবে দেখো। মামলা তুলে নেওয়ার আগে আরও একবার ভাবো। স্যার, সব ভেবেচিন্তে আপনার কাছে এসেছি। আর হ্যাঁ স্যার, সাফা আর কোনো অন্যায় করবে না, আর আমিও কোনো দিন সাফার নামে মামলা করব না। পুলিশ অফিসার তুরাগকে পেপারটা এগিয়ে দিল। হাসি মুখে পেপারে সই করতে থাকলো তুরাগ। তুরাগ যখন পেপারে সই করতেছিল, ঠিক তখন পুলিশ অফিসার আর সাফা দুজন দুজনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। যেখানে আগে থেকেই সব ঠিক করা ছিল, সেখানে একটু তো অভিনয় করতেই হবে। তাহলে পুলিশ কমিশনার স্যারের কাছে গিয়ে মামলা তুলে নেওয়ার কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, উপর মহলের সবার সাথে আমার কথা হয়েছে। তাহলে এরপর তোমার বা তোমার পরিবারের কারো কোনো কিছু হলে সাফা বা তার পরিবার কোনোভাবে দায়ী থাকবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, যেখানে সাফার প্রতি কোনো অভিযোগ নেই সেখানে এসব কিছুই হবে না। ঠিক আছে, তাহলে এবার যেতে পারো তোমরা। আমি বাকি কাজ করে নিতেছি। আর সাফা এখান থেকে পালিয়ে বেড়াতে হবে না। সব এই তুরাগের জন্য হলো। সত্যিই তুরাগের মতো ভালো ছেলে হয় না। তুরাগ আগে আগে বাইরে গেল, তারপর সাফা আর পুলিশ অফিসার আসলো। সত্যি তুরাগ পরোপকারী হলেও অনেকটা বোকা একটা ছেলে। পুলিশ সাফাকে কিছু ইনফরমেশন দিল। আজকে থেকে সাফার আর কোনো কাজে বাধা থাকলো না, আবার আগের মতো সব কাজ করতে পারবে সে। বাইরে এসে সাফা তুরাগ সহ বাইরে গেল। তারা একটা সুন্দর জায়গায় বসলো। জায়গাটা নিরিবিলি, কোলাহল মুক্ত। দুজন দুজনের পাশাপাশি বসে আছে। তুরাগ সাফার একটা হাত ধরে নিজের হাতের উপর রাখলো। করুণ চোখে এবার সাফার দিকে তাকালো তুরাগ। সাফা, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার প্রতি এতটুকু অনুরোধ থাকবে, এমন কোনো কাজ করো না যাতে আমাকে কঠিন বিপদে পড়তে হয়। কি যে বলো না তুমি, তোমাকে তো আমি ভালোবাসি। সাফা, জীবনে মানুষের উপকার করতে না পারো, কখনো তাদের ক্ষতি করো না। আরে বাবা, এমন কাজ করব না তো আর আমাকে কি বলতে হয়? সারা জীবন কিন্তু তোমার শরীর টাইট থাকবে না, সারা জীবন শরীরের শক্তি একরকম থাকবে না। এখন জীবিত আছি, কোনো এক সময় মরতেও পারি। বুঝেছি তো, আমাকে আর বলতে হবে না। না না, তেমন কিছু না, শুধু জানিয়ে রাখতেছি যাতে ভবিষ্যতে তোমার কাজে আসে। তুমি নেতার মেয়ে, ভবিষ্যতে তুমিও নেত্রী হতে পারো। সব সময় সাধারণ মানুষের কাজে আসবে, সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে। যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। নিজে অন্যায় করবে না, অন্যকে অন্যায় করতে দিবে না। সদা সর্বদা সত্যের পথে থাকবে। এতিমের সম্পদ মেরে খাবে না, জীবনেও আর মানুষ খুন করবে না। মেয়ে হয়ে কখনো ছেলে পুরুষ মানুষের গায়ে হাত তুলবে না। বুঝেছি সব। যদি ভবিষ্যতে আমি এই শহরের বড় নেত্রী হই, তাহলে তুমি আমার পিএ হিসাবে থেকো, আমার সাথে থেকে সবকিছু বুঝিয়ে দিও, কেমন? সেটা তো পরের হিসাব। সত্যি বলতে, তোমার সাথে বিয়ে হলে এসব রাজনৈতিক কাজ কিংবা মানুষ ঘৃণা করে এমন করেও কাজ করতে দিব না। কেন? আমাকে নিয়ে ভয় হয় নাকি তোমার? ভয় না, আমার বউ আমার ঘর সংসার সামলাবে, আর আমি নিজে বাহিরে থেকে কষ্ট করে হলেও আয় করে নিয়ে আসবো। তবু আমার বউকে অন্য মানুষের সামনে উপস্থাপন করতে পারবো না। একটু আগে যে বললে যেন মানুষের উপকার করি, সৎ পথে চলি, আর ভবিষ্যতের নেত্রী। বলা তো মুশকিল, আমার সাথে তোমার বিয়ে নাও হতে পারে। এমনকি অন্য কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে তোমার বিয়ে দিল, তখন তো তুমি রাজনীতি করতেও পারো। চুপ করো তো, সব সময় নেগেটিভ কথা তোমার মুখে। চলো কিছু খাবো,
তবে আজকে বিল আমি দিব। দুজনে এক জায়গায় খেতে গেল। তোরাক জোর করে সাফাকে নিজ হাতে খাইয়ে দিল। সাফা খেতে না চাইলেও তবু খেল, কারণ প্রেমের অভিনয়টা করে যেতে হবে, নালে পরে সমস্যা হতে পারে। সময় বুঝে তুরাককে ছাড়তে হবে। খাওয়া হলে নিজ হাতে সাফা মুখ মুছে দিল। দুজনে পাশাপাশি রিকশায় করে চলে আসলো। তুরাক সাফাকে বিদায় দিয়ে নিজের বাসায় গেল। সাফাও তার নতুন ফ্ল্যাটে আসলো। আপুর কাজ তো হয়ে গেছে, তাহলে ওই তুরাগের সাথে কেন এত ঘুরতে হবে? ওর কথা শুনতে হবে? আরে বোকা, এখনই যদি তুরাগের সাথে ব্রেকআপ করি তাহলে তুরাগ আমাদের প্ল্যান বুঝে যাবে। এখন থেকে তুরাগকে প্রেমের জালে ব্যস্ত রাখবো, আর বাদ বাকি কাজ তুমি আর কবির করবে। সত্যি আপু, তোমার মাথায় বুদ্ধি আছে, তা মানতে হবে। তোদের মতো বুদ্ধি নিয়ে চললে এতদিনে ফিনিশ হয়ে যেতাম। শোন, আমি একটু বাসায় যাব, অনেকদিন হলো সবার সাথে সরাসরি দেখা হয় না, কথা হয় না। তাহলে আমরা এখন কি করবো আপামনি? আমাদের যে অসমাপ্ত কাজগুলো পড়ে আছে সেগুলো শেষ করো। আর আব্বুর নির্বাচন সামনে, তাই সব দিক বিবেচনা করে কাজ করবে, কেউ যেন বুঝতে না পারে এইসব কাজ আমরা করতেছি। তাতে তো আমাদের সমস্যা হতে পারে। যতই সমস্যা হোক না কেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সাবধানে গোপনে সবকিছু করবে। যখন তোমরা পারবে না তখন আমি থাকবো তোমাদের সাথে। আর তুরাককে আমার সব সময় ব্যস্ত রাখতে হবে, যাতে ড্যাডির নির্বাচনে কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে। হ্যাঁ আপু, আমরা সব বুঝছি। এবার আপনি বাসায় যান, বাকি সব কিছু সামলে নিতে পারবো, কোনো সমস্যা নেই। সাফা কালো রঙের কারে করে তার বাসার উদ্দেশ্যে চলে গেল। তুরাক বাসায় ঢুকে দেখলো এখন আর তুরাককে কেউ কিছু বলে না, তবে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুরাক এইসবের কিছুই বুঝে না, কেনই বা বাসার কেউ আর কোনো কিছু বলে না, আর সবাই তাকে এইভাবে তাকিয়ে দেখে। তুরাক, এখন কারোর সাথে কোনো ঝামেলায় না জড়াও, কারো বিপদে পাশে থেকো না। আব্বু, আমি ঝামেলা করি না, আর যারা আগে এসব ঝামেলা করতো তারা ভালো হয়ে গেছে, তাই এখন আর কারো বিপদে পাশে থাকতে হয় না। যারা ঝামেলা করতো তারা এমপি নির্বাচন করতেছে, তাই নির্বাচন না হওয়া পর্যন্ত তারা এখন ভালো থাকবে। তবু আম্মু, ওই মেয়েটা ভালো হয়ে গেছে, এখন আর তাকে তো দেখা যায় না কারোর সাথে অন্যায় করতে। তা না হয় বুঝলাম, আমার ছোট ছেলেটা যখন বাসায় ঢোকে তখন একা একা হাসে, যখন বাসা থেকে বের হয় তখন একা একা হাসে। এর কারণটা কি জানতে পারি বাবা? আব্বু, আমি কি হাসতে পারবো না? হাসার জন্য আবার কারণ থাকে নাকি? সেদিন তোমার সাথে বোরখা পরা মেয়েটাকে আমরা দেখতেছি, কিন্তু মুখটা দেখতে পারি নাই, তা মেয়েটার পরিচয় তো দিলি না। আরে আম্মু, তোমরা তো তাকে চিনো, সে তালুক। কি হলো, থামলে কেন? কার কথা বলতে চাচ্ছ? আর মেয়েটা কে? আমরা কেমন করে চিনি সেটা তো বলো। না না, এমনি বলেছি, কিছু না। এখন আমি রুমে গেলাম, পরে কথা বলবো। কেন বাবা, এখন বলতে সমস্যা কি, নাকি আমরা এবার সরাসরি গিয়ে দেখব? থাক তুরাগের মা, ছেলে যখন বলতে ভয় পাচ্ছে, আমরা নিজে গিয়ে তার পরিচয় নিয়ে আসবো। দৌড়ো, কিছু না, রাখো তো এসব কথা, খেতে দাও আমাকে। ওর সাথে প্রেম নাই, আর আমাকে তার সাথে দেখবেও না। লজ্জা পেয়ে কিসব ভুলভাল বলে চলে গেল। ছেলের এমন কাণ্ড দেখে বাবা মা দুজনেই হাসতে লাগলো। এরকম ছেলের জন্য একটা মেয়ের দরকার, তাহলে ওই মেয়েটার কথা শুনে অন্তত নিজেকে ভালো রাখতে আর কারোর সাথে ঝামেলা যাবে না। সময়ের কাজ সময় মতো করবে, আর এখন থেকে নিজের বাপের টাকায় চলতে চেষ্টা করবে। সাফা বাসায় ঢুকে তার বাবাকে জড়িয়ে ধরল। অনেকদিন পর বাবা মেয়ের দেখা, কতদিন পর সাফাকে জড়িয়ে ধরল। খুশিতে চোখে পানি এসে গেছে সোহেল তালুকদারের। হ্যাঁ ড্যাডি, আমি তো এসে গেছি। তাহলে এমন কেন কান্না করতেছো তুমি? সেটা তুমি বুঝবে না প্রিন্সেস, বাবা মা বোঝে সন্তানের কাছে না থাকার ব্যথা। সময় খারাপ গেছে তাই দূরে ছিলাম, এখন তো আবারও ফিরে এসেছি। তুমি এত সব কি করে ম্যানেজ করলে প্রিন্সেস? তাহলে আর বলো না ড্যাডি, ওই ছেলেটাকে প্রেমের জালে ফাঁদে ফেলেছি, তারপর আমার মায়ার জালে আটকে মামলা তুলে নিলাম। এখন ওকে সব সময় আমি ব্যস্ত রাখবো, আর বাকি কাজ মাহি, কবির আর আমার ভাইয়েরা করবে। এই ফাঁকে সবার কাছে নিজেকে ভালো হিসেবে গড়ে তুলবো। একবার খালি এমপি হয়ে নেই, তারপর ওই ছেলেকে বুঝাবো এই সোহেল তালুকদার কি জিনিস।
তা ছেলেটা তোমার কোনো ক্ষতি করেনি তো প্রিন্সেস? এরপর থেকে দূরে দূরে থাকবে। এখন যখন সব সমস্যা শেষ হয়ে গেছে তখন আর তার কোনো প্রয়োজন নেই। না না ড্যাড, এই ভুল করা যাবে না। তোমার নির্বাচন না হওয়া পর্যন্ত তুরাগকে হাত করে রাখা লাগবে, যাতে সে কোনো সমস্যা করতে না পারে। কিন্তু সে যে আমার কাছ থেকে আমার প্রিন্সেসকে আলাদা করেছিল, আমার প্রিন্সেসের সব কাজে বাধা দিয়েছে, পুলিশের কাছে মামলা করেছিল। আমার সোনামণিটা যে বাসায় থাকতে পারে নাই, ঠিকমতো বের হতে পারে নাই। সব মনে আছে, কোনো কিছু ভুলে যাই নাই। সব কিছুর প্রতিশোধ তুলবো আমি ড্যাডি, কিন্তু সবার আগে তোমার নির্বাচন। তুমি একবার ক্ষমতায় যাও, তারপর দেখবে সব ঠিক হবে। কিন্তু অনেক কাজ যে বাকি আছে, সবগুলো এখন কে করবে? সব কাজ ভাইয়ারা করবে, আর মাহি কবির তো আছে, তাদেরকে সব বলে দিয়েছি। সব সবার গোপনে করবে। এখন থেকে সবার কাছে ভালো হয়ে চলতে হবে আমাদের। সব বুঝতেছি। তাহলে এখন কি বাসায় থাকবে নাকি ওখানে যাবে? বাসায় থাকবো না, আমাকে গোপনে থাকতে হবে, আর গোপনে আমার কাজ আমাকে করতে হবে। এমপি হও, তখন ঠিক হয়ে যাবে সবকিছু। আর হ্যাঁ, এবার একটু টাকা ব্যয় করো, বিনা পয়সায় কেউ ভোট দিবে না। সেসব তোমাকে ভাবতে হবে না আমার প্রিন্সেস। তুমি প্রত্যেকটা জায়গায় লোক ঠিক করে রেখেছি, কোনো টেনশন নেই তোমার। তাহলে আমি এখন গেলাম ড্যাডি, পরে সময় বুঝে আবার চলে আসব। খুশিতে চোখে পানি এসে গেছে সোহেল তালুকদারের। সাফা গোপনে আগের মতো কাজ করা শুরু করে দিয়েছে। দিনে রাতে তুরাগকে ব্যস্ত রাখে, তুরাগকে সময় দেয়, কিন্তু তুরাগ জানে না সাফা সে আগের মতোই আছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মারামারি সবকিছু সে করে। তুরাগ না থাকলে নেশা করে, সিগারেট খায়। অন্যদিকে তার বাবা ভাই নির্বাচন নিয়ে ব্যস্ত, তাদের কোনো ঝামেলা নেই। আর তার বাবার কোনো প্রতিপক্ষ নেই। প্রতিপক্ষ ছিল খানের সে ব্যবসায়ী পার্টনার নেতা, তাকে সাফা হুমকি দিয়ে নির্বাচন থেকে বসিয়ে রেখেছে। তাই এখন আর সোহেল তালুকদারের কোনো প্রতিপক্ষ নেই। সেই সাথে সবার সাথে ভালো ব্যবহার দেখানো, সবার সাথে মিলেমিশে থাকা এবং সবাইকে টাকা দিয়ে সাহায্য করা। সাফা তুরাগকে এত এত ব্যস্ত রাখতো যা বলার বাইরে। ব্যস্ত বলতে ওই যে ভালোবাসা, ঘুরতে যাওয়া, খাওয়া করা, মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা বলা, তুরাগের কথা মতো চলা, কথা শোনা, সব করতো সাফা। মাঝে মাঝে তুরাগের আড়ালে সাফা তার কাজগুলো করে যেত। এর মাঝে সাফার বাবা এমপি হয়ে যায়, তাই এখন সাফা নিজেদের বাসায় সবার সাথে থাকে। তুরাগের সাথে একটু কম দেখা করে, কথাও তেমন বলে না। তুরাগ এখন প্রায় সময় সাফার অপেক্ষা করে। সাফাকে নিয়ে ভাবে সাফা এক প্রকার তুরাগের মাথায় ঝুঁকে বসেছে। তুরাগ চাইলেও সাফাকে তার মাথা থেকে সরাতে পারে না, কিন্তু ইদানিং সাফার আচরণ তুরাগকে খুব কষ্ট দেয়। তাই তো তুরাগ বাধ্য হয়ে সাফার সাথে দেখা করে। কি বলবে তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও, আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। সাফা, হঠাৎ তোমার কি এমন হলো? কথাবার্তা এত পরিবর্তন, আগের মতো ঠিক করে দেখা করো না, ফোন দিলেও রিসিভ করো না। এখন আমার কাজ আর দায়িত্ব দুটোই বেড়ে গেছে, তাই আমার এখন তেমন সময় হয় না, বুঝলে? আবারও আগের মতো পোশাক পরা শুরু করেছো? সেদিন তো দেখলাম সিগারেটও খাচ্ছ তুমি। আচ্ছা, তোমার সমস্যা কি বলবে আমাকে? এমন করে কথা বলো কেন তুমি? আগে তো এমন ছিলে না, তাহলে হঠাৎ করে তোমার আবার কি হলো? এই এত কথা বলো কেন তুমি? আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না। কি জন্য এসেছো সেটা বলে এখান থেকে বিদায় হও। সাফা, তুমি কি কোনো কারণে আমাকে ইগনোর করতেছো? এই তুই যাবি নাকি? সাফা, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে কথা বলতেই পারি, তোমাকে সব বিষয় জিজ্ঞেস করতেই পারি আমি। তুমি আমার সাথে এরূপ ব্যবহার করতে পারো না। মাথা কিন্তু গরম আছে, ভদ্রভাবে বলতেছি এখান থেকে চলে যা। তুরাগ আরো অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু সাফা যেরকম ব্যবহার শুরু করেছে তাই সেখান থেকে বাধ্য হয়ে চলে গেল তুরাগ। সাফা এখন একেবারেই তুরাগের সাথে দেখা করে না। তুরাগ ভালো করে কথা বললে তার কথার উত্তর দেয় না। সাফা এখন আগের মতো হয়ে গেছে, সেটা তুরাগ বুঝে গেছে। তাই তুরাগ সাফাকে বারবার মানা করে, কিন্তু সাফা তা শোনে না। সাফা, আবারও এসব শুরু করেছো তুমি? আমাকে না কথা দিয়েছিলে এসব আর কোনোদিন করবে না? তুই একটা গাধা, তাই তুই আমার চালাকি বুঝতে পারিস নাই। শোন, এতদিন তোকে ব্যবহার করেছি, আর তোকে ব্যবহার না করলে আমার মামলা তোলা হতো না, আর এইসব করতে পারতাম না। তাছাড়া তুই আমাদের সবার গলার কাটা হয়েছিলি। তুরাগ সাফার মুখে সব শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। সাফার মুখে শয়তানি হাসি, যা থেকে স্পষ্ট বোঝা যায় সাফা সত্যি সত্যি তুরাগকে ব্যবহার
করেছে তা সাফার হাসি বলে দিতেছে। দেখ, তোকে আমি ব্যবহার করেছি নিজে বাঁচার জন্য। তোকে ব্যবহার করেছি যাতে আর কোনোদিন মামলা করতে না পারিস আমার নামে। তোকে ব্যবহার করেছি যাতে তুই আমার কাজে বাধা দিতে না পারিস। তাহলে আমাদের ভালোবাসা, আমাদের দুজনের স্বপ্ন। আমি তোকে কোনোদিনও ভালোবাসি নাই, বুঝলি? তুই ভালো ছেলে, তাই তোর কোনো ক্ষতি করি নাই। কিন্তু তুই যা করেছিলি আমাদের সাথে, এর জন্য কিন্তু বড় সাজা অপেক্ষা করছিল। তবে তোর সাথে মিশে বুঝেছি তুই ভালো। তাছাড়া একবার তুই আমার জীবন বাঁচিয়েছিস। তাহলে এরকম কেন আমার সাথে করলে তুমি? আমি তো সত্যি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি। তুমি একবার বলো, এতক্ষণ যা যা বললে সব মিথ্যা বলেছো তুমি? যা বলতেছি সব সত্যি বলতেছি। আর হ্যাঁ, তোকে ভালোবাসতাম যদি তুই আমার মতো বড় ঘরের টাকাওয়ালা কারো সন্তান হতি। তুই তো নিজেই চলিস টিউশনের টাকা দিয়ে। আমার যে চাহিদা, আমার যে প্রতিদিনের খরচ, সেটা তুই বহন করতে পারবি না। ও, তাহলে এই কারণ? আমি গরিব, টিউশন করে চলি, তাই আমাকে ভালোবাসা যায় না, আমাকে ব্যবহার করা যায়? দেখ, তোর স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায় না। তোর নিজের অবস্থান দেখ। কেন এসব প্রেম করার আগে বলতে পারো নাই? আমি যদি তোমাদের সমস্যা হই তাহলে আমাকে মেরে ফেলতে, তাহলে আজকে এই যন্ত্রণা সহ্য করতে হতো না। আমি যেহেতু তোমাদের ক্ষতি করেছি, তোমার নামে মামলা করেছি, তাহলে মেরে ফেলতে। জানো, এই কষ্টটা কিন্তু সহ্য করার মতো না। সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। তবে হ্যাঁ, যা শিক্ষা দিলে তুমি, সেটা সারা জীবন মনে থাকবে আমার। সাফা কোনো কিছু না বলে কিছুক্ষণ তুরাগের দিকে তাকিয়ে থাকলো। তারপর সেখান থেকে সাফা চলে গেল। ভালোবাসা পেয়ে হারানোর ব্যথাটা সবাই বোঝে না, হয়তো চাইলেও ভোলা সম্ভব না, কারণ প্রথম ভালোবাসা আর প্রথম ভালো লাগা ভোলা যায় না। তুরাগ প্রায় সাফার কাছে যায় আর সাফাও তাকে বারবার ফিরিয়ে দেয়। আর আমাদের অবস্থান দেখ। দেখো তুরাগ, ভদ্রভাবে বলতেছি, আর কখনো আমার কাছে ভালোবাসা ভালোবাসা করতে এসো না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর আমি তোমাকে ভালোবাসি না। আমার পরিচয় শোনো আগে, তারপর না হয়। এই ছোট লোকের বাচ্চা, চুপ কর তুই। তোর সাথে ভালোভাবে কথা বলতেছি, আর তুই কি না সেটা ভালো মনে করে আমার সাথে যা খুশি বলতেছিস, আমার কাছে বাধা দিতেছিস। তোর মতো ছোট লোকের বাচ্চার কথা শোনার আর জানার কোনো ইচ্ছে নেই। এখন যেমন আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতেছি, কোনো একদিন আমারও আসবে, সেদিন তুমি আমার মতো করবে। ঈশ্বর, আর শোন, এরপর আমার সামনে আসলে বা আমার কাজে বাধা দিলে হাত পা ভেঙে ল্যাংড়া করে রেখে দেব। আর বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে তুলে দিব। আমি তো কোনো খারাপ কাজ করতে আর দিব না। আমিও দেখব কেমন করে আমার শরীরে আঘাত করতে পারো তুমি। তুরাগ প্রায় সময় সাফার কাজে বাধা দেয় মানুষগুলোকে এক করে, যাতে সাফা আর তার লোকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সাফাও প্রায় সময় তুরাগের গায়ে হাত তোলে। ওইদিকে আবার খান আর তার বন্ধু নেতা তাদের লোক আগে থেকে সাফার পেছন লাগিয়ে রেখেছিল। তারা সাফা আর তুরাগের সব খোঁজ খবর রেখেছে এবং তারাও ওইরকম কিছু সুযোগ খুঁজতেছিল। তো সেদিন সাফার কাজে তুরাগ বাধা দেয়। এই কারণে সাফা তুরাগের গায়ে হাত তোলে এবং রাগী চোখে তুরাগের দিকে তাকায়। সাফা চলে যাবার কিছুক্ষণ পর খানের বন্ধু লোক এসে তুরাগকে ইচ্ছে মতো মারে। আমাকে মেরে ফেললেও অন্য কেউ তোদের ম্যাডামের কাজে বাধা দিবে। দেখি কত জোর আছে আর কত আঘাত করতে পারিস আমাকে। নেতার লোকেরা তুরাগকে সেই রকম মার মারে, এমন ভাবে মেরেছে তুরাগের হাত পা ভেঙে ফেলেছে। চাইলেও তুরাগ উঠতে পারছে না আর নেতার লোককে ধরতে পারতেছে না। তুরাগের মন থেকে সাফা একেবারে উঠে গেল। কিভাবে পারলো সাফা তাকে এমন ভাবে মারার জন্য লোক পাঠাতে? তাকে যদি সাফার মারার ইচ্ছে ছিল তাহলে তো নিজে থেকেই তুরাগকে মারতে পারতো। নেতার লোকেরা যখন দেখলো তুরাগের আর জ্ঞান নেই, তখন তারা সেখান থেকে সুন্দর করে কেটে পড়ে। মালিকের ছেলের সাথে সত্যতা আছে। তুরাগের কারণে আমার ছেলেকে ওই সোহেল তালুকদারের মেয়ে সাফা মেরে ফেলেছে, তাই কাঁটা দিয়ে কাঁটা তুলব। এখন সাফাকে মারার পালা, কিন্তু তার আগে দলের প্রধানের সাথে কথা বলতে হবে। টাকা হলে সব হয়। আর বললাম না, দলের প্রধানের সাথে কথা বলবো, যাতে সোহেল তালুকদার এমপি হওয়ার পরও কোনো কিছু করতে না পারে। এর মাঝে খান সেখানে এসে নেতার পাশে বসল। খানের চোখে মুখে আগুনের লেলিহান শিখা। নেতা, যত টাকা লাগে আমি দিব। আমাকে যেমন করে ওই মেয়ে উলঙ্গ করেছিল, আমি ওই মেয়েকে উলঙ্গ করে তাকে রেপ করব। তাকে বুঝিয়ে দেবো বাবা এমপি হলো, টাকা ছাড়া কোনো ছাড় নেই। আহা খান, এত উত্তেজিত হয়ে না তো, আমি তো আছি, আর কাজ তো সবে মাত্র শুরু করেছি। না না নেতা, আর অপেক্ষা করতে পারবো না। ওই মেয়ের বাপ এমপি থাকায় তাকে চরম শিক্ষা দেবো আমি। সব হবে,
তোমাকে তো উলঙ্গ করেছে আর আমার ছেলেকে খুন করেছে। তাহলে বুঝো আমি কিভাবে আছি। একটু সময় দাও, সব কিছু ধীরে ধীরে হয়ে যাবে। সাফা এখন যেখানে চাঁদা তুলতে চায় সেখানে এই নেতার সন্ত্রাসী বাহিনী চলে যায়। টেন্ডারবাজি তো নেতার লোক, কোনো কাজ নিলে সেখানেও নেতার লোক। সাফা চাইলেও এখন কোনো কিছু করতে পারে না। এখন সব সময় নেতার লোকের সাথে সাফার লেগেই থাকে। দিন যত যাচ্ছে নেতার লোকের সাথে সাফার শত্রুতা বেড়েই চলেছে। সাফার বাবা এমপি হওয়ার পর তার ক্ষমতা বেঁধে রেখেছে দলের প্রধান। ড্যাডি, এইভাবে তো চলতে পারে না। তুমি একজন এমপি হওয়ার পরেও ওই নেতার কাছে কেন বারবার হেরে যাচ্ছ? না হেরে উপায় আছে। দলের প্রধান বলেছে আমি যদি এমপি হওয়ার পর এসব কাজ করি বা কাউকে দিয়ে করে নেই তাহলে আমাকে সরাসরি দল থেকে বের করে দেবে। শুধু তাই না, তখন নাকি এই নেতার পায়ের কাছে পড়ে থাকতে হবে। আর এটাও বলেছে আমরা যে কাজ করতেছি এসব কাজ নাকি সাধারণ মানুষের উপর, এসব কাজে সাধারণ মানুষ নাকি আমাদের উপর ক্ষিপ্ত। তাহলে আমরা কি এখন হাত পা গুটিয়ে বসে থাকবো? তাহলে তুমি এমপি হয়ে আমাদের লাভ কি হলো? সব বুদ্ধি দিয়ে করতে হবে। এখন নেতার গায়ের জোর পাওয়া যাবে না, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাহলে কি বুদ্ধি সেটা আমাকে বলো তুমি। এখন থেকে সাইবা সাজিদ বাকি কাজ করবে, আর প্রিন্সেস এখন থেকে অবসর সময় পার করবে। তাহলে বোঝাতে চাচ্ছ সবকিছু নষ্ট আমি করেছি, তাই তো? হেরে গেলে তো হেরে গেলে। নেতার ছেলেকে মারছে খান, কে অপমান করছো, তারা তার জন্য প্রতিশোধ তোমার উপর নিতে চায়, তোমাকে তারা মেরে ফেলতে চায়। তাই এখন সব থেকে সাইবার সাজিদ করবে। একবার খালি নেতা আর খানকে পাই একেবারে শেষ করে ফেলবো। তাদের কত বড় দুঃসাহস, তারা আমাকে মারতে চায়। কিছু করবে না তুমি। আমি আমার প্রিন্সেসকে হারাতে চাই না। আর বাদ বাকি সব কিছু তোমার দুলাভাই দেখে নেবে। আর আমি আগে সব লোককে অন্য কাজে লাগিয়ে দিব, আর নতুন লোক সব কিছু করবে। এতে নেতা বা খান কেউই বুঝতে পারবে না। তাহলে আমি এখন থেকে কি বসে বসে আঙুল চুষবো ড্যাডি? সাফা প্রচুর রাগ করে তার বাবার কাছ থেকে চলে গেল। মাহি আর কবিরকে নিয়ে এক জায়গায় বসে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে লাগলো। তার মাথায় এখন নেতা ঘুরতেছে। না না, এভাবে তো থাকা যায় না। এবার নেতাকে একটা শিক্ষা দিতেই হবে। তাই সাফা কবির আর মাহিকে নিয়ে সরাসরি নেতার বাসায় চলে গেল। নেতা বিছানায় ঘুমিয়ে আছে। মাহি নেতার দুহাত আর কবির নেতার দু পা চেপে ধরল। নেতার সাথে সাথে ঘুম ভাঙল। তাকে দেখে তার সামনে সাফা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তোর নাকি খুব ক্ষমতা হয়েছে। এই শহরের কুইনকে নাকি তুই মারতে চাস? এই যে এসেছি, মার আমাকে। তাহলে একবার আমাকে ছেড়ে দিয়ে দেখ তোর কি অবস্থা করে। আমাকে লোক দিয়ে ধরে রেখেছিস, হাতে বন্দুক, আর নিজেকে কুইন দাবি করতেছিস। মাহি, কবির, ছাড় শালাকে, দেখি কি করতে পারে আমাকে। হা হা। এই কে, কোথায় আছিস? তাড়াতাড়ি আমার রুমে আয়। একটাও জীবিত নেই, সবগুলোকে মেরে তবেই তোর কাছে এসেছি। তোকে তো আজকে আমি মেরে ফেলবো। সাহস থাকলে বন্দুক ফেলে আমার সাথে লড়াই কর। আর মাহি, ধর বন্দুকটা। সাফার সাথে নেতার হাতাহাতি শুরু হয়ে গেল। নেতা যতবার সাফাকে মারতে যায় ততবার মার খেয়ে পড়ে যায়। ইচ্ছে মতো নেতাকে সাফা মারতে শুরু করে দিল। নেতার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। নেতার উঠতে পারলো না। সাফা নেতার বুকের উপর পা রাখলো। চাইলে তোকে এই মুহূর্তে মেরে ফেলতে পারি, কিন্তু সেটা আমি করব না। তোকে আর খানকে তিলে তিলে মারবো আমি। আপু, শালাকে এখানেই মেরে রাখো, কেউ জানতেও পারবে না। না না মাহি, এই কাজটা এখন করব না। ওকে আর খানকে তিলে তিলে হাজারো চাপ দিয়ে মেরে ফেলবো। তোদের কারণে সব হাতছাড়া হয়ে গেছে, তাই তোদের কোনো নিস্তার নেই নেতা। কবির সাফাকে টেনে সরিয়ে আনলো। আর একটু হলে নেতা মরেই যাবে। কবিরও চায় না এইভাবে নেতা মরুক। নেতার সাথে অনেক হিসেব বাকি আছে। কবির মাহিকে চোখে ইশারা করে সাফাকে ধরে বাহিরে নিয়ে আসলো। সাফার রাগ এখনো কমতেছে না। মন তো চাচ্ছে মারতে মারতে আরো আধমরা করতে। নেতা সারা রাত ওভাবে জ্ঞান হারিয়ে পড়েছিল, কারণ নেতাকে যে উদ্ধার করবে এমন কোনো লোক পাশে ছিল না। পরের দিন খান নেতাকে ফোনের ওপরে ফোন করতে থাকে, কিন্তু কেউই ফোন ধরে না। তাই খান তার লোক নিয়ে নেতার বাসায় যায়। গিয়ে দেখে নেতার সব লোক মরে পড়ে আছে। তাই খান দৌড়ে ওপরে নেতার রুমে যায়। নেতাকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। প্রায় 6 ঘন্টা পর নেতার জ্ঞান ফেরে।
নেতা, তোমার এমন অবস্থা কে করেছে তার নাম বলো, আমাকে আজকেই তাকে খুঁজে বের করে মেরে ফেলবো। আমি সুস্থ না হওয়া পর্যন্ত কেউ এই এমপির মেয়েকে মারবে না। তাহলে ওই মেয়েটা তোমার এমন অবস্থা করেছে নেতা? হ্যাঁ খান, এবার ওই মেয়ে বুঝবে আমি কি জিনিস আর কি করতে পারি। আমাকে খালি সুস্থ হতে দাও তুমি। তুমি আমার বন্ধু, তোমাকে তো সুস্থ হতেই হবে। একবার খালি সুস্থ হও, দুজনে মিলে ওদের পরিবার ধ্বংস করে ফেলবো আমি। শহরের অলিগলি যত পাতি মাস্তান আছে সবাইকে আমাদের দলে বেরাও। যত টাকা লাগে আমার শেয়ারের ব্যবসা থেকে দেবো খান। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমার টাকার অভাব নেই, আমি সব দেখে নিব। এখন বেশি কথা না বলে রেস্ট করো, আর আমি এখানে লোক রেখে যাচ্ছি, কোনো দরকার হলে তারা এনে দিবে। আমি বাইরে সবকিছু ঠিক করি আগে, আর মাঝে মাঝে দেখতে আসবো তোমাকে। অনেকদিন লাগলো নেতার সুস্থ হতে। সুস্থ হওয়ার পর সাফার বাবার অনেক ব্যবসা, অনেক কাজ বন্ধ করে দেয় তারা। সাইফ আর সাজিদ শত চেষ্টা করেও নেতার বা খানের কিছু করতে পারে না, উল্টো তাদেরকেও মার খেতে হয়। এক পর্যায়ে সাইফ আর সাজিদ নেতা আর খানের কাছে বন্দী হয়ে যায়। আহারে, এই সোনা মানিক দুটো খুব কষ্ট হচ্ছে, তাই না? আজকে তোদের এই পরিণতির জন্য তোদের বোন দেয়। খান শুধু তার বোন না, তার বোনের ওই প্রেমিক তুরাগেও দায়ী আছে। তোর বোন তোদের বাবার শত্রু মালিকের ছোট ছেলের সাথে হাত মিলিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে। তোদের ছোট বোন মালিকের ছেলের সাথে প্রেম করে। সেটা সময় হলে নিজেরাই দেখতে পারবে। এদের জীবন ভিক্ষা দাও, যাতে সারা জীবন আমাদের দান করা জীবন নিয়ে বেঁচে থাকে। ঠিক কথা বলেছ খান, এবার দেখবো এদের এমপি বাপ আর বোন কেমন করে বড় কথা বলে আমাদেরকে। আরে চুপ থাক, যা, তোদের জীবন ভিক্ষা দিলাম, দেখবো এরপর তোদের অহংকার কোথায় থাকে। নেতার লোকেরা হাত পা বাঁধা অবস্থায় গাড়িতে তুলে সোহেল তালুকদারের বাসার সামনে সাইফ আর সাজিদকে ফেলে রেখে যায়। নিজের ছেলেদের মুখে সব শুনে লজ্জায় মাথা নত হয়ে যায় সোহেল তালুকদারের। যা করার এখন সোহেল তালুকদারকেই করতে হবে। সাফা এখন তাদের বাসায় থাকে না, আগে যে বাসায় ছিল সেখানেই সে আছে। একা একা থাকতে থাকতে তার তুরাগের কথা খুব মনে পড়ে যায়। এখন সবসময় তুরাগ তার মাথায় ঘোরে, কারণ তুরাগ সবসময় সাফার পাশে ছিল। কোনো কিছু করতে গেলে তুরাগ বাধা দিত। ভালোবাসি ভালোবাসি বলতে বলতে সাফার কান ঝালাপালা করে দিত। এখন বড্ড মিস হয় তুরাগকে, চাইলেও সে এখন তুরাগকে দেখতে পারে না। হঠাৎ তুরাগের কি হলো, এখন কেন সে সাফার কাছে আসে না? আচ্ছা মাহি, এখন তুরাগ কেন আসে না দেখা করতে, কথা বলতে? নাকি এই শহর ছেড়ে চলে গেছে সে? আসলে সাফার মাথায় এখন তুরাগ ঘুরতেছে, চাইলেও সে তুরাগকে মন থেকে তুলে ফেলতে পারতেছে না। এখন তুরাগের বাধা দেওয়াটা খুব মিস করতেছে। মাহি দুটো বোতল নিয়ে আসলো, সাফা 1.5 বোতল একাই খেয়ে নিল। সাফা ঢুলতে ঢুলতে নিচের রুমে গেল, বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ে তুরাগের সাথে কাটানো আগের স্মৃতিগুলো চোখে ভাসতে লাগলো। এখন প্রায় সময় তুরাগকে মিস করে সাফা। প্রতিদিন মাহি আর কবিরকে তুরাগের কথা জিজ্ঞেস করতেছে। কেন জানি সাফার মনে হচ্ছে তুরাগকে ছাড়া সে নিজেও বাঁচতে পারবে না। কেমন ছটফট করে সময়গুলো পার করে সে। আজকে মাহি আর কবিরকে নিয়ে সাফা বের হয়েছে তুরাগকে খুঁজতে, কিন্তু মাহি আর কবির তা জানে না। যেখানে যেখানে বের হয়েছিল, ঘুরেছিল, খেয়েছিল, সব জায়গায় খোঁজ করেও পেল না। তাই মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে দু পায়ের উপর দু হাতের কনুই রেখে কপালে হাত দিল। আপামনি, এভাবে কাকে খুঁজলেন? আর আপনাকে তো চিন্তিত দেখা যাচ্ছে কেন? আচ্ছা তোরা দুজন বলতো, তুরাগ হঠাৎ করে কোথায় গেল আর কেন সে আমার সাথে দেখা করতে আসে না? আপু, তাহলে কি ধরে নিব তুরাগকে আপনি ভালোবাসেন? সেটা জানি না, কিন্তু এখন মনে হচ্ছে তুরাগকে দেখতে না পারলে আমি বাঁচবো না। বারবার চোখের সামনে এসে ভেসে উঠতেছে, বারবার আমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি সাফা। আগে যেখানে সহ্য করতে পারতাম না, এখন তাকে দেখতে না পেরে নিজের অবস্থা খারাপ হচ্ছে। যেখানে আপনার প্রেমের জালে তুরাগকে ফাঁসানোর কথা ছিল, সেখানে নিজেই দেখি তুরাগের প্রেমের মায়া আটকে গেছেন আপামনি। তাহলে কি ধরে নিব আপু, আপনিও তুরাগকে ভালোবাসেন, আর সাথে অভিনয় করতে করতে তার সাথে মিশতে মিশতে এখন তাকেই আপনি মিস করতেছেন। কথা ছিল তুরাগকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের স্বার্থ উদ্ধার করব, কিন্তু এখন দেখি স্বার্থ উদ্ধার করতে গিয়ে আপনি তার প্রেমে পাগল হয়ে গেছেন। সত্যিই তাই, আমি তুরাগের প্রেমে পাগল হয়ে গেছি। ওর সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি ওকে খুব ভালোবেসে ফেলেছি, চাইলেও মাথা থেকে নামাতে পারতেছি না। তাহলে এখন কি করবেন আপামনি? কি করব জানি না, তবে তুরাগকে সামনে দেখতে না পেলে পাগল হয়ে যাব আমি।
আমি কিছু বুঝি না, কোথায় পাবি তুরাগকে জানি না, কিন্তু আমার এখন তুরাগকে লাগবে। সব জায়গায় তো খুঁজলেন, কোথাও তো পেলেন না। এখন আমরা আর কোথায় খুঁজবো? ওর তো কোনো ঠিকানা জানি না। এখন যে তুরাগের বলা সব কথা মনে পড়তেছে, কোনো কাজেই মন বসতেছে না আমার। আসলে কি ভালোবাসা এটাকেই বলে? মনের মানুষের অনুপস্থিতি, পাশে না থাকাকে ভালোবাসা বলে? এভাবে কি ভালোবাসার গভীরতা বাড়ে? আমরা তো কখনো কারো সাথে প্রেম করি নাই, তাহলে কেমন করে বলবো কোনটা ভালোবাসা? ঠিক আছে ঠিক আছে, এখন তোদের কাজ হলো তুরাগকে খুঁজে বের করা। কবির, তুই আজকে যেই জায়গাগুলো ঘুরলাম সেখানে সেখানে প্রতিদিন খোঁজ করবি। আর মাহি ভার্সিটিতে এবং যেখানে করে টিউশন করাতো সেখানে সেখানে দেখবে। তারা আর বাহিরে থাকলো না। এই সময় সাফাদের বিপদ যাচ্ছে, তাই তারা চলে গেল। এইভাবে দিনের পর দিন মাহি আর কবির তুরাগের খোঁজ করতে লাগলো, কিন্তু তারা তুরাগের কোনো খোঁজ পাচ্ছে না। সাফা তো দিনের পর দিন তুরাগের মায়ায় আটকে যাচ্ছে। তুরাগ যখন কাছে ছিল তখন সে তুরাগের ভালোবাসা বোঝেনি, এখন যখন কাছে নেই তখন তুরাগের না থাকা সাফাকে এলোমেলো করে দিতেছে। সত্যি বলতে একটা অভ্যাস ছিল তুরাগের, প্রতিদিন দেখা করার কথা বলা, খোঁজ খবর রাখা, সাফাকে ভালো ভালো উপদেশ দেওয়া, খারাপ কাজ থেকে দূরে থাকতে বলা। সাফা যখন গুন্ডামি করত সেখানে বাধা দিত। সেই মানুষটা হঠাৎ করে না থাকলে তখন তো আর একজন পাগল প্রায় হবে। তুরাগকে যখন নেতার আর খানের লোকেরা মেরে রাখে তখন তুরাগ সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। পুরো একদিন পর খোঁজাখুঁজি পর তুরাগের পরিবার তুরাগকে পায়। যখন তারা তুরাগকে পায় তখন আশেপাশের লোক বলে সোহেল তালুকদারের মেয়ের লোকেরা তুরাগকে মেরেছে। তুরাগকে হাসপাতালে ভর্তি করা হয়। তুরাগের হাত পা ভেঙে যায়। আরো একদিন পর তুরাগের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে দেখে তার পাশে তার মা রুকসানা খানম, বাবা, ভাই আর তার বোন তারিশা।